আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর নিয়ে। তো আজকের ভিডিওটা কাদের জন্য তৈরি করা? আজকের ভিডিওটা মূলত যারা এসএসসি পরীক্ষা দিয়ে সদ্য এইচএসসিতে উঠেছি তাদের জন্য তৈরি করা। তো আপনি যেখানেই ফিজিক্স পড়তে যান সর্বপ্রথম আপনাকে ভেক্টর দিয়ে ফিজিক্সের চ্যাপ্টার শুরু করবে। তো আমি আমার পরিচয় দিয়ে নিই। প্রথমে আমার নাম ফিরোজ তোহা, আমি পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলসে, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেনটেন্যান্স। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আপনি আসলে বইয়ের খুব বেশি জিনিস শিখতে পারবেন বলে আমার মনে হয় না। আজকের ভিডিওটা মূলত তৈরি করা ফিজিক্সের প্রতি বা ভেক্টরের প্রতি আলাদাভাবে ভালো লাগা তৈরি করা। এটা মানে কি ভাইয়া? আমরা যখন কোনো মুভি দেখতে বসি তখন আমরা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার একটা মুভি অনায়াসে একবারে দেখে উঠে পড়ি। বাট যখন আমরা পড়তে বসি তখন আমরা সর্বোচ্চ 10 মিনিট থেকে 15 মিনিট পড়ার পরে, সাপোজ 15 মিনিট পড়ার পরে আমাদের ধৈর্য হারিয়ে যায়, তাই না? 15 মিনিট পড়ার পরে আমাদের ধৈর্য হারিয়ে যায়। এইটা কেন হয় ভাইয়া? এইটা হয় মূলত আমরা আসলে পড়াশোনার সাথে বাস্তবের কানেকশন খুঁজে পাই না, অথবা আমরা বাস্তবিক জীবনে এটাকে রিলেট করতে পারি না। এজন্য আমরা ইন্টারেস্ট পাই না। যখন আমরা ইন্টারেস্ট পাই না তখন আমরা সেই কাজটা করতে খুব বেশি আগ্রহী হই না। তো এই জন্য যখন আমরা মুভি দেখি তখন বাস্তবিক বিভিন্ন প্রয়োগ দেখতেছি বা বাস্তবিক ঘটনা দেখতেছি, তো এইটা আমরা 2 ঘন্টা 3 ঘন্টা অনায়াসে দেখতে পারি, আমাদের মনোযোগ থাকে। এবার যখন পড়তে বসি তখন কিন্তু এই ঘটনাটা হয় না। তো আজকের ভিডিওটা তৈরি করা মূলত ভেক্টরের বেসিক জিনিস বোঝার জন্য এবং বাস্তবিক ক্ষেত্রে ভেক্টর কিভাবে অ্যাপ্লাই করা হয় এটি বোঝার জন্য। তো চলুন প্রথমে শুরু করা যাক। প্রথমে আমাদের ভেক্টর বোঝার আগে জানতে হবে যে রাশি কি। তো এইটা আমরা মোটামুটি কম বেশি 9-10 থেকে জানি, এটা যে রাশির সংখ্যা হচ্ছে এরকম যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তো এখন কথা হইতেছে ভাইয়া, যা কিছু পরিমাপ করা যায় বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? যা কিছু পরিমাপ করা যায় বলতে আসলে বোঝানো হয়, যেমন ধরো তোমার ভর, আমি যদি কথার কথা বলি, তোমার ভর, তো তোমার ভর হচ্ছে এটা পরিমাপযোগ্য, তাই না? যেমন ধরো আমি তোমাকে বললাম ভাইয়া তোমার ভর কত, তুমি আমাকে বললে ভাই আমার ভর হচ্ছে 70 কেজি, আমার ভর হচ্ছে 70 কেজি, তাই না? এই যে 70 কেজিটা তুমি বলতেছো, এইটা তো তুমি একটা পরিমাপ করে বা মেপে তুমি বলতেছো যে আমার ভর হচ্ছে 70 কেজি, তাই না? তার মানে এই যে ভর, এই যে মানে এইটা হচ্ছে একটা হচ্ছে রাশি, কারণ কি এটা তুমি পরিমাপ করতে পারতেছো, ঠিক আছে? অর্থাৎ আমরা যা কাউন্ট করতে পারতেছি বা পরিমাপ করতে পারতেছি সবকিছু আমার রাশির আন্ডারে পড়বে, সবকিছু আমার রাশির আন্ডারে পড়বে। যেমন ধরো তোমাকে আমি যদি বলি ভাইয়া তোমার শরীরের তাপমাত্রা কত, তোমার শরীরের তাপমাত্রা কত, তুমি আমাকে বললে ভাইয়া আমার শরীরের তাপমাত্রা হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট, তাই না? তুমি বললে আমাকে 98 ডিগ্রি ফারেনহাইট। এই যে তুমি 98 ডিগ্রি ফারেনহাইট বলতেছো, এটা তো তুমি পরিমাপ করে বলতেছো বা মেজার করে বলতেছো, তাই না? তাহলে এটাও হচ্ছে আমার একটা রাশির উদাহরণ। তারপর আমি যদি তোমাকে সময় জিজ্ঞাসা করি, ভাইয়া এখন কয়টা বাজে, সময়, তাই না? সময়, তুমি আমাকে বলতেছো ভাই এখন হচ্ছে 6টা বাজে, 6টা বাজে, এইটাও হচ্ছে ভাইয়া রাশির উদাহরণ। তারপরে তোমাকে যদি আমি আয়তন জিজ্ঞাসা করি, কোনো কিছুর আয়তন, তাই না? তুমি এটাও আমাকে বলতে পারবে, একটা সংখ্যাই বলতে পারবে আয়তন, আয়তন কত ভাইয়া, ধরো 2 লিটার, ঠিক আছে? তো এইটাও হচ্ছে ভাইয়া একটা রাশির উদাহরণ। আচ্ছা, তাহলে তো ভাইয়া মোটামুটি হচ্ছে আমরা সবকিছু পরিমাপ করতে পারতেছি, তাই না? কিন্তু এমন অনেক জিনিস আছে যা আমরা পরিমাপ করতে পারি না। যেমন ধরো তুমি ফিজিক্স পরীক্ষা দিয়েছো, ফিজিক্স পরীক্ষাতে তুমি 100-র মধ্যে 98 নাম্বার পেয়েছো, ঠিক আছে? তো তুমি যখন ফিজিক্স পরীক্ষাতে 100-র মধ্যে 98 নাম্বার পেয়েছো তুমি অনেক খুশি হইছো, ঠিক আছে? তুমি অনেক খুশি হইছো। তাহলে এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি কতটুকু খুশি হয়েছো ভাইয়া, তুমি আমাকে বলবা ভাই আমি অনেক খুশি হয়েছি। আমি যদি বলি কতটুকু, বলবা অনেক অনেক খুশি হয়েছি। কিন্তু তুমি এই খুশি কি আমাকে পরিমাপ করে দেখাইতে পারবা বা মেপে দেখাইতে পারবা? সেটা তো পারবা না, তাই না? তাহলে এই যে তুমি খুশি হচ্ছ, এইটা হচ্ছে ভাই রাশি না, ঠিক আছে? এইটা হচ্ছে রাশি না। আবার ধরো তোমার সেম ভাবে ফিজিক্স পরীক্ষা, তুমি 100-র মধ্যে তুমি হচ্ছে 20 পেয়েছো, ঠিক আছে? এখন তোমার অনেক মন খারাপ, এখন তোমার অনেক মন খারাপ, মন খারাপ। এই যে তোমার মন খারাপ, তুমি কি, আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি যে তোমার মন কতটুকু খারাপ ভাইয়া, তুমি কি আমাকে পরিমাপ করে দেখাইতে পারবা যে আমার মন এতটুকু খারাপ? তুমি তো পরিমাপ করে দেখাইতে পারবা না। তাহলে এইটাও তোমার রাশির মধ্যে পড়বে না। আবার ধরো তোমার কাউকে খুব ভালো লাগে, ঠিক আছে? আমি তোমাকে প্রশ্ন করলাম ভাইয়া তোমার কতটুকু ভালো লাগে, তুমি আমাকে বললে ভাইয়া অনেক ভালো লাগে। আমি তোমাকে আবার প্রশ্ন করলাম অনেক বলতে কতটুকু, তুমি বললাম অনেক অনেক, পৃথিবীর সমান তাকে আমি ভালো লাগে, ঠিক আছে? কিন্তু তুমি কিন্তু এটা আমাকে পরিমাপ করে দেখাতে পারবা না। তুমি আমাকে বলতে পারবা যাকে আমার 100 কেজি ভালো লাগে, তাকে আমার 100 কেজি ভালো লাগে, তুমি আমাকে এভাবে বলতে পারবো না, তাই না? তো কাউকে তোমার ভালো লাগে, ভালো লাগা, ঠিক আছে? তাহলে এই যে তোমার ভালো লাগা বা এই যে তোমার অনুভূতি, তুমি কিন্তু এইটা আমাকে কখনোই পরিমাপ করে দেখাতে পারবা না, ঠিক আছে? আবার ধরো
তোমার যাকে ভালো লাগে তুমি ঠিক আছে তুমি হচ্ছে তার পিছে পিছে যাচ্ছিলা, হঠাৎ করে তার ভাই দেখে ফেলছে, ঠিক আছে। তো দেখে ফেলে হচ্ছে তার ভাই খুব রেগে গেছে, হ্যাঁ আমার বোনের পেছন পেছন যাচ্ছে। তো এই যে তার ভাই রেগে গেছে বা রাগ করছে, এই রাগ করা কি সে আমাকে পরিমাপ করে দেখাতে পারবে যে সে কতটুকু রাগ করছে? সে কি আমাকে বলতে পারবে যে আমি হচ্ছে 500 লিটার রাগ করছি, ঠিক আছে? এইটা তো ভাই কখনো বলা সম্ভব না, তাই না? তো এই যে রাগ করা, এটাও তোমার রাশির মধ্যে পড়ে না। অর্থাৎ আমাদের যে অনুভূতি, সুখ দুঃখ হাসি কান্না, এগুলা রাশির মধ্যে পড়ে না। কিন্তু এই জগতে আমরা যে কিছু পরিমাপ করতে পারি, যেমন ভর, তাপমাত্রা, সময়, আয়তন, এগুলো হচ্ছে আমার রাশির মধ্যে পড়ে, ঠিক আছে? তাহলে ভাইয়া সংজ্ঞা হচ্ছে এরকম যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। চলো আমরা সামনের দিকে আগাই। নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে যৌগিক রাশি। তো এইটা হচ্ছে আমরা 9-10 থেকে মোটামুটি জানি যে মৌলিক রাশি আর যৌগিক রাশি, অর্থাৎ ভাইয়া মৌলিক রাশি হচ্ছে সেগুলো যেগুলো পরিমাপ করার জন্য বা যেগুলো হচ্ছে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির সহায়তার প্রয়োজন হয় না, সে নিজেই স্বয়ংসম্পূর্ণ, ঠিক আছে? এগুলো হচ্ছে মৌলিক রাশি। এই পৃথিবীতে মৌলিক রাশির সংখ্যা হচ্ছে 7টা। এর মধ্যে রয়েছে ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, আচ্ছা ওকে আমি একটু স্লাইডে, বিদ্যুৎ প্রবাহ, দেন হচ্ছে দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ, ঠিক আছে? এগুলো হচ্ছে মৌলিক রাশি এবং এগুলো নিজেরাই স্বতন্ত্র, ঠিক আছে? এগুলো প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির সহায়তা নেওয়ার প্রয়োজন হয় না। বাট এগুলো বাদে যে রাশিগুলো রয়েছে, যেমন ধরো বল, স্মরণ, কাজ, এগুলো প্রকাশ করতে হলে আমার অন্য রাশির সহায়তা নেওয়া লাগে। যেমন ধরো আমি তোমাকে বললাম যে হচ্ছে আমার কোনো একটা কিছুর বল হচ্ছে 5 নিউটন, ঠিক আছে? 5 নিউটন। তুমি আমাকে বললে ভাই এই যে নিউটন, আমি হচ্ছে নিউটন প্রকাশ করতেছি অন্য কোনো রাশির সহায়তা না নিয়ে। বাট তুমি যদি এখন নিউটনকে ভাঙো, তাহলে এখানে আসবে হচ্ছে আমরা একটা সূত্র জানি হচ্ছে এরকম যে F=ma, তাই না? F=ma। এখন এম এর একক হচ্ছে, এম হচ্ছে তোমার ভর, এটার একক হচ্ছে কেজি, আর এর একক হচ্ছে ত্বরণ, তাহলে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে এই যে তুমি নিউটনকে যদি ভাঙো, তাহলে এই দুটো রাশির সহায়তা আসতেছে, একটা হচ্ছে কেজি, একটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার ত্বরণকে ভাঙলেও আবার তোমার হচ্ছে এটাও সিঙ্গেল কোনো রাশি না, ভর হচ্ছে তোমার মৌলিক রাশি, ঠিক আছে? বাট ত্বরণ আবার যৌগিক রাশি, ঠিক আছে? এটা আবার আরেকটা যৌগিক রাশি। তো মুদ্রা কথা হচ্ছে এইটাই যে মৌলিক রাশি হচ্ছে যেই রাশিকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির সহায়তা আবার নেওয়ার প্রয়োজন হচ্ছে না, আর যৌগিক রাশি হচ্ছে যে রাশিকে প্রকাশ করার জন্য অন্য মৌলিক রাশির সহায়তা নেওয়ার প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে যৌগিক রাশি, ঠিক আছে? তো চলো সামনের দিকে আগাই। দেন হইতেছে প্রকাশ করার ধর্ম অনুসারে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। এইবার আসো আমাদের কাঙ্ক্ষিত কোশ্চেনে বা যেটা আমরা আজকে পড়বো, সেটা হচ্ছে ভেক্টর রাশি কি, ঠিক আছে? ভেক্টর রাশি কি? তো প্রকাশ করার ধর্ম অনুসারে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, ভেক্টর রাশি, স্কেলার রাশি। তো ভাইয়া তাহলে হচ্ছে আপনি সংজ্ঞা দেন, আমরা সংজ্ঞা মোটামুটি লিখে নিই খাতার মধ্যে, দেন পরীক্ষায় আসলে আমরা লিখে দিব। বাট এটাই যদি করতে হইতো ভাইয়া, তাহলে আজকে ক্লাসটা আমরা নিতাম না। আমরা আজকে তোমাদের ফিল করাবো যে আসলে ভেক্টর রাশি কি বা এটার আসলে অ্যাপ্লাই কোন কোন জায়গায় হয়। চলো আমরা একটা গল্প শুনি, ঠিক আছে? তো মোটামুটি গল্প পছন্দ করে না বা গল্প শুনতে চায় না এমন মানুষ খুবই কম, তাই না? তো গল্পটা হচ্ছে আর কি এরকম যে দুইটা ফ্রেন্ড রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তো হঠাৎ করে তাদের সামনে একটা মানচিত্র টাইপের কিছু পড়ে, ঠিক আছে? একটা ম্যাপ বা মানচিত্র টাইপের কিছু পড়ে, আমি যদি এখানে লিখি ম্যাপ টাইপের কিছু পড়ে, ঠিক আছে? তো দুটো ফ্রেন্ড খুবই আগ্রহী যে আমাদের সামনে এই জিনিসটা পড়লো, এই জিনিসটা কি আমরা খুলে দেখি। তো তারা হচ্ছে দুজনে একসাথে ম্যাপটা খুলে সেখানে লেখা ছিল একটি গুপ্তধনের ঠিকানা, ঠিক আছে? তার মানে কি, দুটা ফ্রেন্ড স্কুল থেকে বাসার দিকে আসছিল, হঠাৎ করে তারা একটা ম্যাপ পাইছে, ম্যাপের মধ্যে লেখা আছে গুপ্তধনের ঠিকানা। তো এখন যখন ধরো এটা হচ্ছে ফ্রেন্ড এ, তারপরে তোমার এটা হচ্ছে ফ্রেন্ড বি, ঠিক আছে? তো যখন দেখছে গুপ্তধনের ঠিকানা, এর মধ্যে অনেক সোনা দানা থাকবে, টাকা পয়সা থাকবে, তো সবাই তো টাকা পয়সা দরকার আছে, তাই না? তো এখন এ চিন্তা করলো যে আচ্ছা একটা কাজ করি, যেহেতু গুপ্তধন আছে সেহেতু হচ্ছে যদি আমরা দুইজন গিয়ে গুপ্তধনের সন্ধান করি, তাহলে তো এটা 50-50 ভাগ হবে, আমার ফ্রেন্ড পাবে 50%, আমি পাবো 50%। বাট যদি কোনোভাবে আমি সম্পূর্ণ অ্যাপটা একা নিতে পারি বা একা যদি আমি দখল করতে পারি, তাহলে যেই গুপ্তধন আমি পাবো তার সম্পূর্ণটাই হবে আমার, ঠিক আছে? তো এই চিন্তা করে, আচ্ছা আমি একটু নেক্সট স্লাইডে কাছে, ঠিক আছে? এই চিন্তা করে এই ম্যাপটা নিয়ে এখন দুজন হচ্ছে টানাটানি শুরু করছে, ঠিক আছে? এটা চিন্তা করে ম্যাপটা নিয়ে এখন দুজন টানাটানি শুরু করছে। দেখো তোমার হচ্ছে ধরো এই একটা ছিল ম্যাপ, আচ্ছা আমি তোমাকে একটু দেখাই, 1 মিনিট। ধরো হচ্ছে এখান থেকে কি ব্যাপার,
আচ্ছা আমি তোমাকে এমনি দেখাই, দেখো ধরো এই হচ্ছে তোমার ম্যাপ, ম্যাপের পর হচ্ছে দুজন যখন টানাটানি শুরু করছে, ম্যাপটা হচ্ছে মাঝখান থেকে গেছে ভেঙে, ঠিক আছে, মানে সিঁড়ে আর কি, এটা তো ভাঙবে না, মাঝখান থেকে গেছে সিঁড়ে, ঠিক আছে। এই অংশটা পাইছে হচ্ছে এ, আর এই অংশটা পাইছে হচ্ছে বি। তাহলে মুদ্রা কথা কি দাঁড়ালো ভাইয়া, স্কুল থেকে দুটা ফ্রেন্ড বাসায় আসছিল, হঠাৎ করে রাস্তার মাঝে তারা একটা ম্যাপ পাইছে যেখানে গুপ্তধনের সন্ধান দেওয়া ছিল, দুজনাই চাইলো গুপ্তধন সম্পূর্ণ নিজে দখল করতে, গুপ্তধনের সন্ধানটা নিয়ে টানাটানি শুরু করছে। এই ম্যাপটা বা মানচিত্রটা ছিঁড়ে দুটো অংশে ডিভাইড হয়েছে, একটা অংশ পাইছে এ, একটা অংশ পাইছে বি। এইবার তাদের যাত্রা শুরু হইলো, ঠিক আছে। তো এ যখন হাফ পাইছে তখন সেটা নিয়ে দৌড়াইছে, সে ভাবছে হয়তো বা আমার হাফের মধ্যে সব ইনফরমেশন দেওয়া আছে, বা যেটুক দেওয়া আছে ওইটুক দিয়ে মোটামুটি চলে যাবো। বি যখন হাফ পাইছে তখন ভাবছে আমার হাফের মধ্যে ইনফরমেশন দেওয়া আছে, বা যেটুক আছে সেটুক দিয়ে আমি গুপ্তধন পর্যন্ত পৌঁছায় যাব। তো এইটা চিন্তা করে তারা দুজন যাত্রা শুরু করলো। তো এইটা হচ্ছে এ, ঠিক আছে, আমরা একটু দেখি, দেখো এটা হচ্ছে এ। তো এ এর যে মানচিত্র ছিল বা অর্ধেক পার্ট ছিল, মানচিত্র তো এখন দুইটা পার্টে ডিভাইড হয়েছে। এর কাছে যে মানচিত্রটা ছিল এটা হচ্ছে এ, সেখানে লেখা ছিল এরকম যে উল্লাপাড়ার পুরাতন বট গাছের 2 কিলোমিটার দূরে গুপ্তধনটি রাখা আছে, ঠিক আছে। উল্লাপাড়া নামে একটা জায়গা আছে, সে জায়গার পুরাতন একটা বট গাছ আছে, সব থেকে পুরাতন, সেই পুরাতন বট গাছের 2 কিলোমিটার দূরে গুপ্তধনটি রাখা আছে। তো সে তো নিয়ে মহাখুশি, সে হচ্ছে গাড়ি হায়ার করে চলে গেছে উল্লাপাড়ার উদ্দেশ্যে, ঠিক আছে। তো এখন ধরো একদম গাড়ি রিজার্ভ করে চলে গেছে, ঠিক আছে, তার হাতে তো সময় নাই। তো এখন ধরো এমনি গরিব মানুষ, বাট কথা হইতেছে যে গুপ্তধন তো পাইতেছেই, গাড়ি ভাড়া যদি নাও দিতে পারে, ঠিক আছে, গুপ্তধন পাওয়ার পরে সে গাড়ি ভাড়া পরিশোধ করবে, এমন চিন্তা ভাবনা করছে। যাই হোক পৌঁছাইছে, যে হচ্ছে মানুষের কাছে জিজ্ঞাসা করছে, ভাই আপনাদের এখানে সব থেকে পুরাতন বটগাছ কোথায় আছে? সবাই তাকে লোকেশন দিছে যে অমুক জায়গায় আছে, তুমি অমুক জায়গায় গেলে পাবে। তো গিয়েছে, গিয়ে দেখে যে এটা হচ্ছে তোমার সেই সব থেকে পুরাতন বটগাছ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সেই সব থেকে পুরাতন বটগাছ। এখন কথা হইতেছে গিয়ে এটা ধরো বটগাছের সেন্টার আমি বললাম তোমাকে, ঠিক আছে। আচ্ছা এবার আসছে ঠিকঠাক, এক সেকেন্ড আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা ওকে, এটা হচ্ছে তোমার বটগাছের সেন্টার। এখন সে চিন্তা, মানে তার ইয়াতে লেখা আছে যে বটগাছ থেকে 2 কিলোমিটার দূরে গুপ্তধনটি রাখা রয়েছে। সুন্দর করে সে হচ্ছে 2 কিলোমিটার যাবে, ঠিক আছে। আমি একটু এটা একটু, আচ্ছা ওকে ওয়েট ওয়েট, এটা হচ্ছে আমি একটু ঠিক করে নিই। এখান থেকে সুন্দর করে ধরো 2 কিলোমিটার সে হচ্ছে যাবে, সুন্দর করে 2 কিলোমিটার যাবে, 2 কিলোমিটার যাওয়ার পরে সে হচ্ছে গুপ্তধনটি পেয়ে যাবে, তাই না? গুপ্তধনটি পেয়ে যাবে, ঠিক আছে। বাট প্রবলেম হইতেছে কি ভাইয়া, তার এখানে 2 কিলোমিটার দেওয়া আছে, ঠিক আছে, বাট তাকে কোন দিকে 2 কিলোমিটার যাইতে হবে সেটা কি মেনশন করা আছে? মানে ধরো তোমার হচ্ছে এখানে ধরো এখন 4টা তোমার হচ্ছে ইয়া ডিভাইড হচ্ছে, একটা হচ্ছে ধরো উত্তর দিকে, ঠিক আছে, উত্তর দিকে ধরো উত্তর দক্ষিণ, ঠিক আছে, দক্ষিণ দিকে, আবার ধরো আছে ধরো এটা হচ্ছে পূর্ব দিকে না পশ্চিম দিকে, দেখো 4টা দিক আছে না? তো এই 4টা দিকের মধ্যে কোন দিকে অ্যাকচুয়ালি 2 কিলোমিটার যে গর্ত করলে সে গুপ্তধন পাবে সেটা কিন্তু এখানে মেনশন করা নাই, ঠিক আছে। তো তোমরা এখন বলতে পারো, তোমরা যেহেতু হচ্ছে সব ট্যালেন্ট স্টুডেন্ট, তোমরা বলতে পারো ভাইয়া সে একটা সার্কেল ড্র করবে, ঠিক আছে, মানে একটা সার্কেল টাইপের হচ্ছে এরিয়া খনন করবে, যে এই সার্কেলের হইতেছে গিয়ে ভাইয়া আমার হচ্ছে যেই ব্যাসার্ধ থাকবে সেই ব্যাসার্ধ হবে হচ্ছে 4 কিলোমিটার, তাই না? সরি 2 কিলোমিটার দেওয়া আছে এখানে, তাহলে সেই ব্যাসার্ধ হবে হচ্ছে 2 কিলোমিটার। তাহলে ভাইয়া যদি সে 2 কিলোমিটার সার্কেলে বা 2 কিলোমিটার রেঞ্জে গর্ত খুঁড়ে, ঠিক আছে, তাহলে এই সার্কেলটার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার, অবভিয়াসলি ভাই পাই আর স্কোয়ার। তাহলে ভাইয়া পাই ইন্টু যদি আর স্কোয়ার হয় তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 পাই কিলোমিটার, ঠিক আছে। তাহলে এই এরিয়াটাকে খনন করতে হবে 4 পাই কিলোমিটার। ভাইয়া এটা কি আদৌ পসিবল যে আমি 4 পাই কিলোমিটার এরিয়া খনন করতেছি? এটা তো পসিবল না। আচ্ছা সামহাও আমি মনে করলাম বা সামহাও আমি ধরে নিলাম সে হচ্ছে 4 পাই কিলোমিটার এরিয়া খনন করবে, বাট তাও কি সে গুপ্তধন পাবে? তাও কি সে গুপ্তধন পাবে? কেন, মানে এটা কেন পাবে না ভাইয়া? দেখো তাকে বলছে 2 কিলোমিটার, ঠিক আছে। এখন ঘটনা তো ভাই এমনও ঘটতে পারে, দেখো তো ঘটনা তো ভাই এমনও ঘটতে পারে যে ভাই এইটা হচ্ছে তোমার ভূমি, ঠিক আছে, এই ভূমির সাথে ধরো তোমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 2 কিলোমিটার ঘুরতে হবে। দেখো ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 2 কিলোমিটার ঘুরতে হবে, ঘটনা কেমন ঘটতে পারে না? এমন ঘটতে পারে না। আবার দেখো ভূমির সাথে ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 2 কিলোমিটার ঘুরতে হবে, ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 2 কিলোমিটার ঘুরতে হবে, ঠিক আছে। তো যদি এমন ঘটনা ঘটতে পারে বা এদিকে আবার তোমার এদিকে যাবে, ঠিক আছে, তো অ্যাকচুয়ালিতে এইটা কখনোই পাওয়া সম্ভব না, ঠিক আছে। সে যদি 2 কিলোমিটার রাউন্ডও সার্কেল করে তাও সেখানে পাওয়া সম্ভব না, আবার ভূমির থেকে কোন দিকে যাইতে হবে সেটাও তার মেনশন করা নাই। তাহলে ঘটনা কি দাঁড়াইলো? ফ্রেন্ড এ মানে বন্ধু এ যেটা হচ্ছে গেছিল অর্ধেক ম্যাপ নিয়ে, সে হচ্ছে ব্যর্থ হলো গুপ্তধন খুঁজতে। কারণ কি? কারণ
তার যেই ম্যাপের যে অংশ সে পেয়েছে সেইখানে শুধুমাত্র গুপ্তধনের দেওয়া আছে, মানে কত কিলোমিটার দূরে রাখা আছে, ঠিক আছে, শুধুমাত্র মানটা দেওয়া আছে, এখানে কোনো দিক মেনশন করা নাই, এই জন্য এ হচ্ছে গুপ্তধনের সন্ধান পেল না। এবার আসো বন্ধু বি, ঠিক আছে, এটা হচ্ছে বিও সুন্দর করে আসছে, ঠিক আছে, এসে হচ্ছে এখন চিন্তা করতেছে যে আমারও তো গুপ্তধন প্রয়োজন। তো এখন তার যেই অর্ধেক পার্ট ছিল, অর্ধেকটা এ নিয়ে চলে গেছিল আর অর্ধেক ছিল বি এর কাছে। তো তার অর্ধেকে লেখা আছে উল্লাপাড়ার পুরাতন বটগাছের পূর্বে গুপ্তধন রাখা আছে পূর্বে গুপ্তধন রাখা আছে। এখন তো তোমরা বলতে পারো ভাইয়া তাহলে তো হইছেই, পূর্ব দিকে খোঁড়া শুরু করবে গুপ্তধন পেয়ে যাবে, ঠিক আছে, পূর্ব দিকে খোঁড়া শুরু করবে গুপ্তধন পেয়ে যাবে, তাই না? চিন্তা করো এটা হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে। এখন কথা হইতেছে পূর্বে রাখা আছে বুঝলাম ভাইয়া, পূর্বে কতটুকু দূরে এসে খুঁড়তে শুরু করবে? 1 2 3 4 5 চলতেই তো থাকবে, তাই না? এটা তো থামবে না। তার মানে কি? তার মানে হইতেছে গিয়ে এখানে যেটা দেওয়া আছে দেখো, এখানে দিক মেনশন করা আছে ভাইয়া, তাই না? এখানে সুন্দর করে দিক মেনশন করা আছে, বাট এখানে কোনো প্রকার মান নাই। আবার দেখো এইখানে মান মেনশন করা আছে ভাইয়া, কিন্তু কোনো প্রকার দিক নাই। মান দেওয়া আছে কিন্তু দিক নাই। এখন আমার কোশ্চেন হইতেছে গিয়ে যদি গুপ্তধন পাইতে হয় তাহলে কয়টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে? তাহলে আমার দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। একটা হচ্ছে গুপ্তধনের কোথায় আছে এটার মানও আমার প্রয়োজন এবং দিকও আমার প্রয়োজন, কোন দিকে আছে, ঠিক আছে। তাহলে যদি আমার গুপ্তধন পাইতে হয় তাহলে আমার মানও প্রয়োজন ভাইয়া, মানও প্রয়োজন, এর পাশাপাশি আমার দিকও প্রয়োজন, ঠিক আছে। তো ভেক্টর রাশি হচ্ছে যেই রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন, সেই সকল রাশিকে বলা হয় ভাই ভেক্টর রাশি। যেই রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। দেখো এখানে লেখা আছে ভেক্টর রাশি কাকে বলে ভাইয়া? যে সকল রাশি প্রকাশের জন্য মান, আচ্ছা একটু আমি কালারটা চেঞ্জ করে নিই, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কথা, তোমরা সংজ্ঞা আসলে তো লিখবা অবশ্যই, বাট তোমাদের বোঝার জন্য এত কাহিনী করা। দেখো যে সকল রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে, ঠিক আছে। তাহলে ভাই স্কেলার রাশি কি? আমরা যে দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি হইতেছে গিয়ে যে সকল রাশি প্রকাশের জন্য কেবলমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে হচ্ছে স্কেলার রাশি বলে। যেমন ভাইয়া, যেমন হইতেছে গিয়ে তোমার আমি বললাম হচ্ছে ভর, ঠিক আছে, ভর। তাহলে ভাইয়া ভরকে প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হয়, যে 70 কেজি, তাই না, 70 কেজি। এখন তোমার কি এটা বলতে হয় যে কোন দিকে 70 কেজি? এমন কোনো কোশ্চেন অ্যারিজ হয়? এমন কোনো কোশ্চেন তো হয় না যে কোন দিকে 70 কেজি, বা তুমি হচ্ছে পৃথিবীতে তোমার ভর পাইছে 70 কেজি, তুমি চাঁদে গেছো ভর কমছে, এমন তো সম্ভব না ভাইয়া। চাঁদে গেলে তো আমরা একটু হালকা হয়ে যাই ভাই, এটা হচ্ছে ওজন কমে অ্যাকচুয়ালি, ঠিক আছে, ভর কিন্তু কমে না, ভর কিন্তু সব জায়গায় কনস্ট্যান্ট বা সেম, ওজন কমে। ওজন কমে কি কারণে ভাইয়া? কারণ হচ্ছে চাঁদের অভিকর্ষ ত্বরণের মান আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান সমান না, চাঁদেরটা কম, এখানে আপনার আকর্ষণ কম হয়, ওজন কমে যায়, ঠিক আছে, বাট ভর সব জায়গায় সেম। এখন এই ভরটা প্রকাশ করতে আপনার জাস্ট মান হলেই হচ্ছে, এইটা প্রকাশ করার জন্য এক্সট্রা কোনো দিক দেওয়ার প্রয়োজন হইতেছে না। বাট যদি যদি আমি বলি হচ্ছে আপনার বলের কথা, আমি আপনাকে লিখে দিই, দেখেন, যদি আমি সাপোজ আপনাকে বললাম বল, ঠিক আছে, বল, তো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখেন, সেটা হইতেছে গিয়ে আপনি হচ্ছে সাপোজ এখানে একটা হচ্ছে বস্তু রাখা আছে, ঠিক আছে, মানে একটা তল আর কি, এটা হচ্ছে একটা তল, তলের উপরে ধরেন একটা বস্তু রাখা আছে, তলের উপরে একটা বস্তু রাখা আছে, এক সেকেন্ড আমি একটা আঁকিয়ে নিই, তলের উপরে একটা বস্তু রাখা আছে, ঠিক আছে, এটা হচ্ছে, আচ্ছা, তো এখন এই বস্তুটাকে আপনি হচ্ছে এই বস্তুর উপর আপনি বল প্রয়োগ করবেন, ঠিক আছে, এই বস্তুর উপর আপনি এখন বল প্রয়োগ করবেন। এখন কথা হইতেছে কি ভাইয়া, আপনি যে বলটা প্রয়োগ করবেন কোন দিকে প্রয়োগ করবেন এটা ম্যাটার করে। আপনি বলটা প্রয়োগ করবেন, এটা তো অবভিয়াসলি সরানো হওয়ার জন্য আপনি বল প্রয়োগ করবেন, তাই না, বাট কোন দিকে বলটা প্রয়োগ করতেছেন এইটাও ম্যাটার করে। কেন ভাইয়া? আপনি যদি এই দিকে বলটা প্রয়োগ করেন তাহলে বস্তুটা স্মরণ ঘটবে হচ্ছে আপনার এই দিকে, বস্তুটা স্মরণ ঘটবে আপনার এই দিকে। আপনি যদি এখন সাপোজ এই দিকে বল প্রয়োগ করেন তাহলে ভাইয়া বস্তুটা স্মরণ ঘটবে হচ্ছে আপনার কোন দিকে? বস্তুটা স্মরণ ঘটবে আপনার এই বরাবর, তাই না। তাহলে বল আমি বললাম 5 নিউটন বা 10 নিউটন, বাট সেটা কোন দিকে, দিকের উপর ভাইয়া ডিপেন্ড করে। তাহলে হইতেছে কি ভাইয়া, বল এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আবার ধরেন আমি তাকে বললাম যে স্মরণের কথা, স্মরণ, ঠিক আছে, এটাও কিন্তু ভাই দিকের উপর নির্ভর করে। যেমন ভাইয়া দূরত্ব এবং স্মরণ,
এটা পার্থক্য তো আপনারা পড়ছেন ভাই। দূরত্ব কি? দূরত্ব হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের আপনার হচ্ছে মধ্যবর্তী, মানে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট, এটাকে আপনার করবেন আর কি, মানে টোটাল যে পথটা আপনি অতিক্রম করবেন সেটা হচ্ছে আপনার দূরত্ব। মানে কি ভাইয়া, সাপোজ হচ্ছে আপনি রাজশাহী থেকে ঢাকা যাবেন, ঠিক আছে, আপনি রেলপথ দিয়ে যাবেন, তো রেলপথটা একদম স্ট্রেইট না, তাই না, একটু আঁকা বাঁকা হয় আর কি, ঠিক আছে। তো আপনি যেই টোটাল পথটা অতিক্রম করতেছেন এটা হচ্ছে আপনার দূরত্ব, ঠিক আছে, বা ডিস্টেন্স। আর সরণ জিনিসটা কি ভাইয়া? সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট টু এন্ডিং পয়েন্ট সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব। আমি যদি কালারটা ভাই একটু চেঞ্জ করে দিই, আমি যদি ভাইয়া কালারটি চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে ভাইয়া কি, সেটা হচ্ছে যে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব, এটা হচ্ছে সরণ। তার মানে কি ভাইয়া, যখন আপনি সরণের কথা বলতেছেন তখন আপনার দিকটা মেনশন হয়ে যাচ্ছে ভাইয়া, কারণ আপনি যখন সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব মেনটেন করতে যাবেন তখন আপনার নির্দিষ্ট একটা দিকে গমন করতে হবে, ঠিক আছে। স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব, এটা হচ্ছে সরণ। তাহলে ভাইয়া যখন সরণের কথা আপনি বলবেন তখন আপনার মান এবং দিক উভয়ের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ দিকটা আপনাকে মেনশন করে দেওয়া লাগতেছে, দিকটা আপনাকে মেনশন করে দেওয়া লাগতেছে। তাহলে এই যে সরণ, এইটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ভেক্টর রাশি, এটা হচ্ছে গিয়ে আপনার ভেক্টর রাশি, ঠিক আছে। তার মানে কি ভাইয়া, সামারি করি আমি, সেটা হইতেছে গিয়ে এতদিন আমরা যেসব রাশির কথা শুনতাম এর মধ্যে ম্যাক্সিমাম ছিল আপনার স্কেলার রাশি, যেমন ভর, তারপরে তোমার তাপমাত্রা, ঠিক আছে, বা দৈর্ঘ্য। বাট এখন আমরা যেসব রাশির সাথে পরিচিত হব, বা আপনারা ভেক্টর রাশি আপনারা 9-10 শুনছেন, কিন্তু আপনার হচ্ছে এটা যে ভেক্টর রাশি এটা সেইভাবে মেনশন করা হয় নাই। ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মেনলি মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, ঠিক আছে, যেমন আপনার বল, সরণ, ত্বরণ, এগুলা, ঠিক আছে। আর স্কেলার রাশি প্রকাশ করার জন্য কেবলমাত্র মান দিলেই হয়, দিকের তেমন দিকের প্রয়োজন নাই, এক কথায় দিকের প্রয়োজন নাই। তো এবার আসেন আমরা নেক্সট সামনের দিকে আগাই। তো আসলে ভেক্টর রাশিতে আমরা পড়ছি ভাইয়া, ভেক্টর রাশির আসলে অ্যাপ্লাইটা কোন জায়গায়, ঠিক আছে, বা আসলে আমরা কোনো কিছুর মান নিয়ে চিন্তা করে আমরা হ্যাপি থাকি, আমরা তাকে মানে দিক নিয়েও যে চিন্তা করতে হবে এই ফিলিংসটা আমাদের আসে না। তো একটু কয়েকটা এক্সাম্পল দেখি আমরা, দেখেন সেটা হচ্ছে, ধরেন এখানে 4 জন আছে, 4 জন এখন দৌড় প্রতিযোগিতা করবে, ঠিক আছে, 4 জন দৌড় প্রতিযোগিতা করবে। এটা হচ্ছে প্লেয়ার নাম্বার 1, এটা হচ্ছে গিয়ে প্লেয়ার নাম্বার 2, এটা হচ্ছে গিয়ে প্লেয়ার নাম্বার 3, এবং সর্বশেষে এটা হচ্ছে প্লেয়ার নাম্বার 4। তো দৌড় প্রতিযোগিতার কন্ডিশন হচ্ছে এরকম যে এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে তার এন্ডিং পয়েন্ট। তো রুলস জাস্ট একটাই, সেটা হচ্ছে কে কত তাড়াতাড়ি এন্ডিং পয়েন্টে পৌঁছাইতে পারবে, ঠিক আছে, কে কত তাড়াতাড়ি এন্ডিং পয়েন্টে পৌঁছাইতে পারবে। তো সবাই সুন্দর সুন্দর খেলোয়াড়, ঠিক আছে, মানে অনেক বড় বড় খেলোয়াড়, ঠিক আছে। তো চিন্তা করতেছে যে আমরা তো 3 জন আসি, বাট পেছনে একটা বাচ্চা আছে, ঠিক আছে, তো এ তো কখনোই জিততে পারবে না, কারণ সে তো ছোট, সে তো আমাদের সাথে দৌড়িয়ে পারবে না কখনোই, ঠিক আছে। বাট প্রবলেম হইতেছে বাচ্চা ফিজিক্স সম্পর্কে অনেক ভালো জানে, মানে আপনার হচ্ছে এই যে ভেক্টর রাশি বা স্কেলার রাশি এই সম্পর্কে তার খুব ভালো নলেজ আছে, ঠিক আছে। তো এখন কথা হইতেছে গিয়ে যখন দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে তখন কি হয়েছে, তখন প্লেয়ার নাম্বার 1, 2, 3 সবাই সুন্দর করে দৌড়ানো শুরু করছে, ঠিক আছে, মানে একটু হাসাহাসি করছে বাচ্চা নিয়ে, তারপরে ধরেন দৌড়ানো শুরু করছে। ধরেন এখান থেকে এখানে আসছে প্রথমে, এখান থেকে এখানে আসছে প্রথমে, ঠিক আছে, দেন এখান থেকে সবাই হচ্ছে এখানে, আচ্ছা আমি একটু দেখাই, এখান থেকে এখানে আসছে প্রথমে, দেন হচ্ছে গিয়ে আপনার এখান থেকে এখানে গেছে, তাই না, এখান থেকে এখানে গেছে, ঠিক আছে। বাট গিয়ে দেখে যে তারা যাকে নিয়ে হাসাহাসি করছিল সেই বাচ্চা তাদের আগেই পৌঁছে গিয়েছে, ঠিক আছে। কারণ কি জানেন, কারণ বাচ্চাটা এই পথ ধরে যায় নাই, বাচ্চাটা কি করছে, স্টার্টিং পয়েন্ট টু এন্ডিং পয়েন্টের একদম সরলরৈখিক দূরত্ব নিছে ভাইয়া। আমার রাস্তা যাওয়া এদিকে তো কি হয়েছে, আমার নিয়মিত বলে না যে আমার এই রাস্তায় যাওয়া লাগবে, নিয়ম আমার একটাই, যেটা হচ্ছে সর্বনিম্ন সময় যাওয়া লাগবে, যে যাইতে পারবে সে উইন হবে, তাই না। বাচ্চা কি করছে, সেটা হচ্ছে একদম সরাসরি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট মাঝখানে সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব নিছে, ঠিক আছে। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন আপনারা দেখবেন এইটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করতেছে, দেখেন এই কোণটা হচ্ছে ভাই সমকোণ, ঠিক আছে। তো সমকোণী ত্রিভুজের এইটা যদি আপনি ভূমি ধরেন, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, এটা যদি আপনি ভূমি ধরেন ভাইয়া, ঠিক আছে, ভূমি, তাহলে হইতেছে গিয়ে এটা হচ্ছে আপনার লম্ব, তাই না, এটা হচ্ছে আপনার লম্ব, আর এইটা হইতেছে আপনার অতিভুজ, তাই না, অতিভুজ। আপনারা অবশ্যই জানেন যে যখন সমকোণী ত্রিভুজ গঠন করে তখন ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়ালস অতিভুজ স্কয়ার, তাই না, মানে আপনার হচ্ছে কি, আপনার হচ্ছে এইটার দুইটার যোগফল অতিভুজের থেকে বেশি হবে, ঠিক আছে, এই দুইটার যোগফল অতিভুজের থেকে বেশি হবে এক কথায়। তার মানে কি, তার মানে হইতেছে এ হচ্ছে ভেক্টর প্লে করছে, এ দেখতেছে যে আমার সরণ কোথায়, আপনার মানে এ অন্যরা সবাই দূরত্ব নিয়ে কাউন্ট করছে যে আচ্ছা আমি যাবো হচ্ছে এখানে দূরত্ব কাউন্ট করছে, ঠিক আছে। বাট এই কাউন্ট হচ্ছে সরণ, যে আমি একদম স্টার্টিং পয়েন্ট
এন্ডিং পয়েন্ট মধ্যবর্তী সরলরেখার দূরত্ব নেব, ঠিক আছে। যদি আমার সমকোণী ত্রিভুজ হয় তাহলে অতিভুজটা ছোট হবে, ঠিক আছে, মানে দুইটা যোগফলের থেকে অতিভুজটা ছোট হবে। তাহলে এ যেটা করছে এ মেনলি কম পথ অতিক্রম করছে, কাদের তুলনায়? 1, 2 এবং 3-এর তুলনায় কম পথ অতিক্রম করছে, সময়টা ভাই কম লাগছে, ঠিক আছে। তাহলে এই প্রতিযোগিতায় উইন হবে কে? সেই বাচ্চাটা। এবার আসেন আরেকটা জিনিস দেখি আমরা। ধরেন দুজন বন্ধু এ এবং বন্ধু বি, এরা হচ্ছে কি করবে? নদীতে গোসল করবে আর কি, মানে নদীতে গোসল করতে গেছে, গিয়ে দুজন একটা বাজি ধরছে, যে হচ্ছে চল আমরা একটা বাজি ধরি। আমরা একটা জিনিস দেখি যে আমাদের মধ্যে 1 কিলোমিটার পথ কে কম সময়ে সাঁতার কাটতে পারে, ঠিক আছে, কে কম সময় অতিক্রম করতে পারে। 1 কিলোমিটার পথ কে কম সময়ে অতিক্রম করতে পারে। তো যে বি, এ হচ্ছে একটু ট্যালেন্টেড, মানে ফিজিক্স সম্পর্কে জ্ঞান রাখে। তো সে একে বলছে আচ্ছা ঠিক আছে, তবে শর্ত হচ্ছে তুই আমার আগে যা, ঠিক আছে, দেখবে, অবজারভেশন করবে যে ও কি করে। তো সুন্দর করে নদী যেহেতু ছিল, স্রোত বইছিল, ধরো স্রোত যাচ্ছে হচ্ছে আপনার এই বরাবর, ঠিক আছে, এই বরাবর স্রোত যাচ্ছে হচ্ছে আপনার এই বরাবর। তো যে সে সরল মনে যাত্রা শুরু করছে, ঠিক আছে, যে 1 কিলোমিটার পথ আমার সাঁতার কাটতে হবে। তো বেচারা এখান থেকে যাত্রা শুরু করছে, বাট প্রবলেম হইতেছে যে সে এই বরাবর আসতে চাইছে, ঠিক আছে, সে হচ্ছে এই বরাবর আসতে চাইছে। তো সুন্দর করে সে 1 কিলোমিটার সাঁতার কাটছে। আমি যদি এর জন্য চিন্তা করি, সে হচ্ছে 1 কিলোমিটার সাঁতার কাটছে, সে টু সে, তার সময় লাগছে 30 মিনিট, ঠিক আছে, ঠিক আছে। তো এইটা দেখে বি তো মনে মনে হাসতেছে, হ্যাঁ, যে বলো তুই কি করলি, ঠিক আছে। তো ঠিক আছে, এর সাঁতার কাটা শেষ, 1 কিলোমিটার পথ সাঁতার কাটছে 30 মিনিটে। এবার আসে হচ্ছে আপনার বি, ঠিক আছে। তো বি এসে যেটা করছে, সে হচ্ছে এখান থেকে সাঁতার কাটা শুরু করছে ভাইয়া, এবং এই বরাবর সাঁতার কাটা শুরু করছে, ঠিক আছে, মানে স্রোত যেদিকে, স্রোতের দিক বরাবর সাঁতার কাটা শুরু করছে। তো আলটিমেটলি যেটা দেখা গেছে যে বিয়ের জন্য 1 কিলোমিটার পথটা ভাইয়া সেম, সময় লাগছে 5 মিনিট ভাইয়া, তো এইটা কেন হয়েছে ভাইয়া? কারণ হচ্ছে গিয়ে আপনি যখন স্রোতের দিক বরাবর সাঁতার কাটবেন, ঠিক আছে, তখন স্রোত আপনাকে হেল্প করবে না। সাপোজ স্রোত যাচ্ছে এদিকে, আপনিও সাঁতার কাটতেছেন এদিকে, তাহলে কি স্রোতের যেই বেগটা সেটা কি আপনাকে হেল্প করতেছে না? এখন স্রোত যাচ্ছে এদিকে, আপনি সাঁতার কাটতেছেন এদিকে, তাহলে কি স্রোতের যে বেগটা সেটা আপনাকে ঝামেলায় ফেলতেছে না? আপনার সেই বেগটা পাড়ি দিয়ে তারপরে সামনের দিকে আগাইতে হচ্ছে না? আপনার সময় বেশি লাগবে না? তাহলে দেখেন জীবনের সব কিছুতেই কি শুধুমাত্র মানের প্রয়োজন আছে নাকি দিকের প্রয়োজন আছে? মান তো দুই ক্ষেত্রে সমানই, বাট এখানে ভেজালটা বাজাইছে হচ্ছে দিক, ঠিক আছে। তো আমাদের সব কিছুতেই মানের সাথে সাথে দিকটাও জানা প্রয়োজন। চলুন আর একটা উদাহরণ দেখি আমরা। সেটা হইতেছে, আপনারা যারা ফুটবল খেলেন বা ফুটবল খেলা দেখেন, তারা দেখবেন যে হচ্ছে গ্রামে পা গোলকি নামে একটা খেলা হয়, ঠিক আছে। নর্মালি যে খেলাগুলো হয় ফুটবলে, সেখানে গোলকি অনেক বড় থাকে, নর্মালি হাত দিয়ে বল ঠেকাই। বাট যেগুলো পা গোলকি, সেখানে গোল পোস্ট যেটা থাকে সেটা অনেক ছোট হয়, ঠিক আছে, সেটা অনেক ছোট হয়। তো নর্মালি পা গোলকিতে আপনার হচ্ছে গোল হয় না, পুরো ম্যাচ চলে যায়, গোল হয় না, লাস্টে পেনাল্টি কিক আউটের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। বার অনেক ছোট, অবভিয়াসলি বার হচ্ছে আপনার একদম হাইটে ছোট, লংয়েও ছোট থাকে, ঠিক আছে। তো এখন এমন একটা ম্যাচ হয়েছে, একটা গ্রামে ফুটবল খেলা হয়েছে পা গোলকিতে। তো পুরা খেলা হয়েছে, বাট কোনো দলের গোল হয় নাই। এখন পেনাল্টি কিক আউট হবে। তো এইটার পেনাল্টি কিক আউটের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যেহেতু বার ছোট বা পা গোলকি, সেহেতু বলটাকে মাঝখানে আনে। দেখেন এটা যদি আপনার বার হয়, আচ্ছা আমি যদি কালারটা একটু চেঞ্জ করি ভাইয়া, দেখেন এটা যদি আপনার বার হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার একদম মিডফিল্ডে এনে বলটা হচ্ছে রাখার পরে কোনো গোলকি থাকে না, এখান থেকে আপনার কিক করতে হয়, ঠিক আছে, ফুটবলটাকে কিক করতে হয়। কিক করে যদি বারের মধ্যে ঢুকাইতে পারো গোলকি না থাকা অবস্থায়, তাহলে গোল কাউন্ট হবে। আর যদি কিক করে বারের মধ্যে না ঢুকে বাইরে কোনো জায়গায় বেরিয়ে যায়, তাহলে গোল হবে না, ঠিক আছে, এভাবে কাউন্ট করা হয়। তো ভাইয়া গোলকি না থাকলে অবভিয়াসলি এমনি তো গোল হবে, তাই না? গোল তো হবেই গোলকি না থাকলে। বাট প্রবলেম হইতেছে যখন অনেক দূর থেকে মারতেছেন, বারটাও ছোট, ম্যাক্সিমামে ঢুকে না বারের মধ্যে, ঠিক আছে, মারতেছেন অনেক দূর থেকে, বারের সাইজ অনেক ছোট, হাইটেও ছোট, লংয়েও ছোট, তখন কিন্তু ম্যাক্সিমাম সময় ঢুকে না। তো এরকম একটা কম্পিটিশনে আপনার একটা গ্রামীণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেখানে কোনো ফলাফল আসে নাই, লাস্টে হচ্ছে পেনাল্টি কিক আউটের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে, ঠিক আছে। তো পেনাল্টি কিক আউট, ঠিক আছে, সবাই হচ্ছে পাইছে একটা করে, সাপোজ ধরলাম আমি যে একটা কিক পাইছে, যদি কেউ একটা কিক ঢুকাইতে পারে উইন হবে, লস হলে হবে না। এখন সব থেকে যে বেস্ট প্লেয়ার তাকে আনা হয়েছে, ঠিক আছে, সে সুন্দর করে আসছে,
এসে সোজা কিক করছে, ঠিক আছে, সোজা কিক করছে। বাট প্রবলেম হচ্ছে তার বলটা সোজা কিক করার পরে বলটা হচ্ছে গেছে কোন দিকে জানেন? বলটা গেছে হচ্ছে এই বরাবর। আমি যদি একটু দেখাই, 1 মিনিট যদি একটু দেখাই, কিক করছে সোজা ভাইয়া, বাট বলটা গেছে এই বরাবর, ঠিক আছে, গোলকি থেকে বাইরে গেছে, মানে বারের দিকে কিক করছে একদম, বাট বেঁকে গেছে, একটা অ্যাঙ্গেলে বেঁকে গেছে, থিটা অ্যাঙ্গেলে বেঁকে গেছে, ঠিক আছে। গোল কি হইছে? গোল তো খেলা হয় নাই। এইবার অপোনেন্ট টিম থেকে আপনাকে ডাকা হয়েছে পেনাল্টি শুট আউট করার জন্য, ঠিক আছে। আপনি তো মুসকি হাসতেছেন, আপনি কিন্তু আগেরটা খুব ভালো মতো অবজার্ভ করছেন যে সে সোজা শট মারছে, বল কিন্তু বারে ঢুকে নাই। আপনি খুব সুন্দর মতো অবজারভেশন করছেন, এবার আপনাকে কিক আউট করার জন্য রাখা হয়েছে, আপনি সুন্দর করে কিক করছেন, বাট আপনি একটা কাজ করছেন। কাজটা কি জানেন? আপনি সোজা শট না মেরে একটু বাঁকাভাবে শট মারছেন ভাইয়া, সোজা শট না মেরে একটু বাঁকাভাবে শটটা মারছেন। তো এর ফলে যেটা দেখা গেছে ভাইয়া, সেটা হচ্ছে আপনার যে বল সেটা ফাইনালি যেদিকে গেছে সেটা হচ্ছে এই বরাবর, ঠিক আছে, সোজা চলে গেছে। এখন দর্শক তো সবাই অবাকারই, এর আগে যে প্লেয়ার ছিল সে বাঁকা সোজা মারলো, বল গেল বাঁকা, আর এই যে প্লেয়ার মারলোই বাঁকা, কিন্তু সুন্দর করে গোল পোস্টের মধ্যে ঢুকে গেল। কাহিনী কি হইলো? কাহিনী যেটা হয়েছে এখানে আবার ভেক্টর অ্যাপ্লাই হয়েছে। কীভাবে ভেক্টর অ্যাপ্লাই হয়েছে? যখন আপনার আগের প্লেয়ারটা শট করছিল তখন এখানে আগে থেকেই অনেক বেশি বাতাস ছিল ভাইয়া, এখানে আগে থেকে অনেক বেশি বাতাস ছিল, ঠিক আছে। তো বাতাসটা ফ্লো করছিল, আমি আপনাকে দেখাই, বাতাসটা ফ্লো করছিল হচ্ছে আপনার এই বরাবর ভাইয়া, বাতাসটা ফ্লো করছিল হচ্ছে আপনার এই বরাবর, ঠিক আছে, বাতাসটা ফ্লো করছিল আপনার এই বরাবর। তো যখন সে সোজা শটটা মারছে তার বলের বেগ এদিকে, কিন্তু এই বরাবর একটা বাতাসের বেগ আছে, দুইটা মিলে বলটা একটু বাঁকাভাবে চলে গেছে ভাইয়া, আপনি যখন মুচকি হাসছিলেন তখন আপনি এইটাই অবজার্ভ করছেন যে ভাইয়া আমার মাঠের মধ্যে বাতাস আছে এবং সেটা অনেক মানে বেশ ভালো রকম বাতাস আছে এবং সেটা হচ্ছে এই বরাবর, ঠিক আছে। আপনি যখন অবজার্ভ করছেন তখন আপনি জানেন যে বাতাস আছে এই বরাবর। দেখেন আমি আপনাকে দেখাই দিই, বাতাস আছে সাপোজ হচ্ছে এই বরাবর, ঠিক আছে, এই বরাবর, আপনি জানেন এটা। তো এই জন্য আপনি একটু বাঁকাভাবে মারছেন ভাইয়া। আপনি যখন বাঁকাভাবে মারছেন তখন আপনার বলের বেগ এই বরাবর, বাতাস আসছে এই বরাবর, ঠিক আছে, দুইটা মিলে বলটাকে একটু সোজা করে সোজা গোল পোস্টের মধ্যে ঢুকাইছে, এটাও কিন্তু ভাই ভেক্টরের একটা অ্যাপ্লাই, বাস্তবিক ক্ষেত্রে এটা হচ্ছে ভেক্টরের একটা অ্যাপ্লাই, ঠিক আছে। তো চলো আমরা সামনের দিকে আগাই। তারপরে হচ্ছে আমাদের স্কেলার রাশি আর ভেক্টর রাশি একটা কম্পারিজন দেওয়া আছে। তো স্কেলার রাশি হইতে হলে আমাদের শুধুমাত্র মানই প্রয়োজন, মানের সাথে আর কিছু প্রয়োজন হয় না। বাট ভেক্টর রাশি হইতে হইলে মান লাগে এবং দিক লাগে, এই কথাটা আমি আগে বলছি। বাট নতুন একটা কথা বলছি শোনো, সেটা হচ্ছে ভেক্টর রাশি হইতে হইলে অবশ্যই ভেক্টরের যোগসূত্র মানতে হবে, ঠিক আছে। তো ভাই এইটা আবার কেমন কথা? এতক্ষণ তো আপনি এই কথা বলেন না যে ভাই ভেক্টরের যোগসূত্র নামে কোনো কিছু আছে। তো এটা হচ্ছে মেনলি তোমরা যখন সামনের দিকে আগাবা তখন শুরুতেই তোমরা পাবা ভেক্টরের যোগসূত্র, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার লাগবে ভেক্টর রাশি হওয়ার জন্য, এটা হচ্ছে একটা কন্ডিশন। তো ভাইয়া একটা এক্সাম্পল দেন, যেমন ধরো তড়িৎ প্রবাহ, ঠিক আছে, তড়িৎ প্রবাহ আমি যদি এখানে লিখে দিই তড়িৎ প্রবাহ, ঠিক আছে, তড়িৎ প্রবাহ। দেখো যখন তড়িৎ প্রবাহ হয়, সাপোজ মনে করো তোমার হচ্ছে এটা হচ্ছে একটা তার, এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ ফ্লো করতেছে, এটা হচ্ছে একটা তার, এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ ফ্লো করতেছে, এর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ ফ্লো করতেছে, এবং এই পয়েন্টে মিলতেছে, দেন এই পয়েন্ট দিয়ে সেটা বেরো যাচ্ছে, ঠিক আছে, এই পয়েন্ট দিয়ে সেটা বেরো যাচ্ছে। তো এখন কথা হচ্ছে তাহলে এখানে যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ হয়, যদি 2 অ্যাম্পিয়ার তড়িৎ হয়, অবভিয়াসলি এর মধ্যে দিয়ে 7 অ্যাম্পিয়ার তড়িৎ বের হবে। বাট কথা হইতেছে যে তড়িৎ প্রবাহ যদি ভেক্টর রাশি হইতো তাহলে এটা কখনোই 7 অ্যাম্পিয়ার হইতো না, কারণ ভেক্টর রাশির যোগের নিয়ম অনুসারে দুটো ভেক্টরকে আপনি যোগ করতে পারেন যদি দুটো ভেক্টর একই দিকে থাকে, ঠিক আছে। এরা তো মাঝখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এমনভাবে অ্যাঙ্গেল ক্রিয়েট করলে কখনোই এটার যোগফল নর্মালি হয় না। তো তড়িৎ প্রবাহ, চাপ, এগুলো হচ্ছে আপনার মান এবং দিক দুটোই থাকা সত্ত্বেও এটা হচ্ছে ভেক্টর রাশি না, এটা হচ্ছে স্কেলার রাশি। অ্যাকচুয়ালি এটা স্কেলার রাশিও না, এটা হচ্ছে টেনসর রাশি নামে আরেকটা রাশি আছে। তো এত ডিপে আপনাদের শুরুতে যাওয়ার দরকার নাই। নর্মালি যদি আপনার আসে তড়িৎ প্রবাহ এবং চাপ, এটা হচ্ছে আপনার মান এবং দিক থাকা সত্ত্বেও স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি নয়। তো আসুন সামনের দিকে আগে আমরা ভেক্টর রাশি প্রকাশের নিয়ম। ভাইয়া ভেক্টর রাশি মেনলি কিভাবে প্রকাশ করে, ঠিক আছে। তো ভেক্টর রাশি প্রকাশের নিয়ম বলতে আপনি হচ্ছে এখানে ভেক্টর রাশি এক কথায় প্রথম হচ্ছে ড্র করি আমরা, হ্যাঁ, আমরা যখন নর্মালি প্রকাশ করে যখন হচ্ছে ধরো এ হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে। তো এর মাথার উপরে একটা বার চিহ্ন দেয়, মানে একটা অ্যারো চিহ্ন দেয়, ঠিক আছে। অথবা তোমার হচ্ছে এমন হয় এর নিচে একটা দাগ দেয়, ঠিক আছে, দাগ দেয়। অথবা ধরো এই একটা ভেক্টর রাশি, এর উপর একটা
উপরে একটা দাগ দেয়, ঠিক আছে, এভাবে প্রকাশ করে নর্মালি যখন আমরা লিখি তখন। আর যখন হচ্ছে আপনার বইয়ে প্রকাশ করা থাকে তখন এই এ যদি ভেক্টর রাশি হয় তাহলে এটা একটু বোল্ড করা থাকে, এটা একটু বোল্ড করা থাকে, বোল্ড ওয়ার্ডে লেখা থাকে এটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। আমরা যখন লিখবো তখন হচ্ছে আমরা এমনভাবে লিখবো, ঠিক আছে, বাট আমরা যখন আঁকাবো বা চিত্র অঙ্কন করবো তখন আসলে আমরা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করবো, তখন আসলে আমরা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করবো দেখেন। আচ্ছা, যখন হচ্ছে আমরা ভেক্টরকে চিত্রের মাধ্যমে প্রকাশ করবো তখন সাপোজ এটা হচ্ছে আমার একটা ভেক্টর রাশি, তো এইটার মাথা যেটা থাকবে এটাকে বলা হচ্ছে আপনার শীর্ষবিন্দু, এটাকে বলা হচ্ছে আপনার শীর্ষবিন্দু বা ইংলিশে এটাকে বলা হচ্ছে আপনার হেড, ইংলিশে এটাকে বলা হচ্ছে আপনার হেড, ঠিক আছে, হেড। এবং এইটার যেই ইনিশিয়াল পয়েন্ট এটাকে বলা হচ্ছে পাদবিন্দু বা ইংলিশে এটাকে বলা হচ্ছে টেল, ঠিক আছে, টেল, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি ভেক্টরকে যখন আমরা প্রকাশ করবো তখন হচ্ছে যেটা ইনিশিয়াল পয়েন্ট এটা হচ্ছে পাদবিন্দু, ফাইনাল পয়েন্ট হচ্ছে শীর্ষবিন্দু এবং এটা হচ্ছে অ্যারো থাকবে, এখানে একটা অ্যারো থাকবে। আচ্ছা, এখন এমন তো আমরা মানে লেখার সময় লিখবো, ঠিক আছে, এখন কোনটা দ্বারা আসলে কি মিন করে ভাই, কোনটা দ্বারা আসলে কি মিন করে, ঠিক আছে, এটাকে আমি একটু সাইডে লিখি, কোনটা দ্বারা আসলে কি মিন করে ভাই, কোনটা দ্বারা আসলে কি মিন করে। দেখেন, যখন আপনি একটা অ্যারো দিবেন তখন একটা ভেক্টর প্রকাশ করতেছে, তো ভেক্টরের এই পোর্শন থেকে, আচ্ছা আমি একটু আঁকিয়ে দেখেন, আপনার টোটাল এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত আপনার এটা মান প্রকাশ করবে ভাই, এটা হচ্ছে আপনার ভেক্টর রাশির মানকে প্রকাশ করবে, মানকে রিপ্রেজেন্ট করবে। আর এই পোর্শনটুকু হচ্ছে আপনার দিককে রিপ্রেজেন্ট করবে, এই পোর্শনটুকু হচ্ছে আপনার ভেক্টর রাশির দিককে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। তার মানে এই পোর্শনটুকু আপনার মান রিপ্রেজেন্ট করতেছে আর এই পোর্শনটা আপনার দিক রিপ্রেজেন্ট করতেছে। তার মানে কি ভাইয়া, ভেক্টর রাশিকে আপনি যখন আঁকবেন তখন আপনার মান দিক দুটাকে দেখানো লাগবে, এটা হচ্ছে আপনার মান দেখাচ্ছে যে লাঠিটা, আর যে অ্যারোটা এটা হচ্ছে আপনার দিক বোঝাচ্ছে, ঠিক আছে। তো এখন যদি আপনাকে সাপোজ এরকম বলা হয় যে হচ্ছে আপনার দুটা ভেক্টর রাশি আপনাকে আঁকতে বলা হলো, আচ্ছা এটি একটু আমি সাইডে সরাই দিই, দুটা ভেক্টর রাশি আপনাকে আঁকতে বলা হলো, একটা হচ্ছে আপনার 1 নম্বর কোশ্চেন ধরো আপনাকে বলা হলো যে 10 নিউটন, আচ্ছা 10 নিউটন একটু বেশি বড়, মানে বেশি বড় না, আমার স্কেল আঁটবে হয়তো বা 5 নিউটন বল আঁকতে বলা হলো, 5 নিউটন বল আঁকতে বলা হলো ধরেন আপনার পূর্ব দিকে, ঠিক আছে, পূর্ব দিকে। আর ধরেন আপনার 2 নম্বরে বলা হলো হচ্ছে আপনার 8, আচ্ছা এটা একটু আরো কমাই দিই, 3 নিউটন বল আঁকতে বলা হলো বা 2 নিউটন বল আঁকতে বলা হলো হচ্ছে আপনার উত্তর দিকে, ঠিক আছে, উত্তর দিকে। তো এইটা হচ্ছে আপনি কিভাবে আঁকবেন দেখেন, এটা আপনি কিভাবে আঁকবেন। এখন আপনার কাছে অবভিয়াসলি যখন আপনি পরীক্ষায় বসবেন তখন হচ্ছে আপনার কাছে একটা হচ্ছে স্কেল থাকবে, তাই না, একটা হচ্ছে স্কেল থাকবে। আমি যদি স্কেলটা নিই, দেখেন আমি স্কেলটা নিলাম, নেওয়ার পরে দেখেন আপনাকে 5 নিউটন বল বলছে না, আপনি চিন্তা করেন যে এখানে যেই ঘরগুলো আছে এটা সাপোজ ইঞ্চির ঘর দেওয়া আছে, তো এই ইঞ্চিগুলো হচ্ছে আপনার আপনার হচ্ছে এখানে ইঞ্চির ঘর দেওয়া আছে, তো প্রত্যেকটা ইঞ্চি আপনি চিন্তা করেন হচ্ছে এটা হচ্ছে আমার 1 নিউটন করে, ঠিক আছে। আপনি যদি 5 নিউটন আঁকতে চান তাহলে আপনার, আচ্ছা একটা মিনিট, আপনি যদি 5 নিউটন আঁকতে চান তাহলে হচ্ছে দেখেন আপনার ইঞ্চি দেওয়া আছে, এখানে ঠিক 5 পর্যন্ত আপনি যাবেন, এটা হচ্ছে আপনার 5 নিউটন, মানে হচ্ছে আপনার যেই ইয়াটা আঁকবেন, যে হচ্ছে আপনার মানটা বোঝাবেন সেইটা, আর দিকটা বোঝানোর জন্য জাস্ট সামনে একটা অ্যারো দিবেন, ঠিক আছে, অ্যারো দিবেন, এবং দিকটা হচ্ছে উত্তর দিকে, তাই না, এটা হচ্ছে 5 নিউটন বল, এটা হচ্ছে 5 নিউটন বল। তো ভাইয়া এই যে আমরা 5 এর জন্য 5 ধরছি, তাই না, তো এখানে যদি 50 থাকতো তখন আপনি ক্ষুদ্র ঘরকে 10 ঘর ধরতেন, 10 ঘর ধরে আবার 5 রাখতেন, ওটা হচ্ছে 50কে রিপ্রেজেন্ট করতো। এখন যখন আপনার 2 নিউটনের কথা বলছে সেটা হচ্ছে উত্তর দিকে, যখন আপনার 2 নিউটনের কথা বলছে সেটা হচ্ছে উত্তর দিকে, আচ্ছা তখন আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে ঘুরাচ্ছি, ঘোরানোর পরে এখন আমার কেমন আঁকানো লাগবে, এখন আমার ঠিক কতটুকু আঁকানো লাগবে, হ্যাঁ ঠিক হচ্ছে 1 মিনিট, ঠিক হচ্ছে 2 ইঞ্চি পর্যন্ত আঁকানো লাগবে, ঠিক হচ্ছে 2 ইঞ্চি পর্যন্ত আঁকানো লাগবে। কারণ কি ভাইয়া, 1 মিনিট, এখানে নিচ্ছে না কেন, আচ্ছা ঠিক হচ্ছে আপনার কতটুকু আঁকানো লাগবে, ঠিক 2 ইঞ্চি পর্যন্ত আঁকানো লাগবে। কারণ কি ভাইয়া, কারণ হচ্ছে কি আপনি যখন 5 নিউটন বলছিল তখন আপনি 5 ইঞ্চি আঁকছিলেন, আর আপনাকে 2 নিউটন বলছে, আপনি ঠিক 2 নিউটন আঁকবেন এবং সেটা উত্তর দিকে হয়ে একটা অ্যারো দিবেন, অ্যারো মানে হচ্ছে আপনার এই দিকে যাচ্ছে, বলটা হচ্ছে আপনার এই দিকে যাচ্ছে। তো ভাইয়া আমরা যখন নেক্সটে কোশ্চেন করবো তখন আমার এই আঁকানোটা তো ম্যাগনিটিউডই না যে আমার একদম অ্যাকুরেটভাবে আঁকাইতে হবে, ঠিক আছে। আপনাকে জাস্ট এইটা বোঝানোর চেষ্টা করতেছি আমি যে 5 নিউটন একটা বল দিচ্ছে, আপনি সেটা আঁকছেন, দিক ঠিক দিচ্ছেন, 2 নিউটন একটা বল দিচ্ছে সেটা আপনি 5 নিউটন থেকে বড় আঁকতেছেন, তখন কিন্তু ভেজাল লাগবে, ঠিক আছে। আপনি 5 নিউটনকে এত বড় আঁকলে 2 নিউটনকে তার থেকে ছোট আঁকতে হবে, আপনার মানে মোরাল অফ দি স্টোরি হচ্ছে এইটা, 5 নিউটনকে এত বড় আঁকলে 2 নিউটনকে এর থেকে ছোট আঁকতে হবে, ঠিক আছে। তো এমন যেন ভাই না হয় যে আপনি একই সাথে আঁকতেছেন, যেটা মান বড় সেটাকে আপনি ছোট করে ফেলছেন, যেটা মান ছোট এটাকে আপনি বড় করে ফেলছেন, এমন যেন না হয়, এটা হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো ভাইয়া আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সটে আমরা ভেক্টর সম্পর্কে আরও বেশি জানতে পারবো এবং আরও বেশি কোশ্চেন সলভ করব, যার মাধ্যমে আমাদের পরীক্ষায় ইনশাআল্লাহ ভালো ফলাফল হবে।
আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।